জাবেদা পারভিন যখন তার ছেলের সাথে তার একমাত্র বোনের মেয়ে অনিমার বিয়ে দিতে চাইলেন, তখন প্রত্যুষ রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠল। প্রত্যুষ তার ছেলে, আপন নয়, তবে দত্তক নেয়া। দীর্ঘ ৯ বছর নিঃসন্তান থাকার পর জাবেদা পারভিন এবং তার স্বামী খোরশেদুল হক চাইল্ড হোম থেকে একটু শিশু দত্তক নেন। তার নাম প্রত্যুষ। প্রত্যুষ নিজের পরিচয় জানত না। জীবনের একটা লম্বা সময় জাবেদা এবং খোরশেদকে বাবা মা জানার পর হঠাৎই একদিন প্রত্যুষ তার নিজের পরিচয় জানতে পারল, সেটাও আবার তার 25তম জন্মদিনের কিছুদিন আগে। এ কথা জানার পর প্রত্যুষ কেমন যে পাল্টে গেল। বুঝ হওয়ার পর থেকে যাকে মা বলে জেনে এসেছে, যার আদর শাসন সবকিছুই তার কাছে সহজাত বলে মনে হয়েছে, নিজের পরিচয় জেনে যেতেই প্রত্যুষ আকস্মিকভাবে সেটাকে বৎসনা ও করুণা বলে বিশ্বাস করতে শুরু করলো। তার ধারণা জাবেদা তাকে ভালোবাসে না, সে কেবল তাকে নিজের স্বার্থের জন্য বড় করেছে, নয়তো আপন মা কখনো নিজের ছেলের সাথে এমন কাজ করতেই পারে না। জাবেদার অন্যায় অবশ্য মিটার স্কেল কিংবা দাড়িপাল্লা দিয়ে মাপার মতো কিছু না, অথবা সেটাকে পুরোপুরি অন্যায়ও বলা যাবে নাকি সেটাও নিশ্চিত না। প্রত্যুষ যখন অনিমার সাথে তার বিয়ের প্রস্তাবে পুরো বাড়ি লন্ডভন্ড করছিল, তখন কেবল জাবেদা দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, অনিমাকে বিয়ে করবে না বলে তুমি এমন লঙ্কাকাণ্ড বাঁধাচ্ছ। প্রত্যুষের হাত তখন একটা ভাঙা ফুলদানির অংশ বিশেষ। প্রচন্ড রাগে নিঃশ্বাস ওঠানামা করছিল। সে জাবেদাকে দেখতে আরো বেশি ক্ষিপ্ত হলো। হাতে থাকা ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় মেরে চূর্ণ বির্ণ করে দিল। বলল, তো কি করা উচিত আমার? তুমি একটা প্রতিবন্ধী মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছো, আমার কি এখন খুশিতে নাচা উচিত? জাবেদা কিছুটা ব্যথিত হলেন, অথচ কণ্ঠ মোলায়েম রেখে বললেন, অনু কোনো প্রতিবন্ধী না প্রত্যুষ, যে একটা দুর্ঘটনায় বাক শক্তি হারিয়েছে, আল্লাহ চাইলে সেও কোনো একদিন কথা বলতে পারবে। হ্যাঁ পারবে, 11 বছর ধরে পারে না, আর আমার সাথে বিয়ে হলেই সে তোতা পাখির মতো কথা বলতে শুরু করবে, তাই না? আমার ভেতর তো জাদু আছে। প্রত্যুষ ফুঁসতে ফুঁসতে কথা শেষ করলো। রাগ আর ক্ষোভে তার কপালে তখন মোটা 3টা বড় ভাঁজ ফুলে উঠেছে। জাবেদা শান্ত হয়ে বললেন, আজ হঠাৎ এমন করে অনুকে নিয়ে বলছো যেন অনুকে তোমার সে প্রতিবন্ধী মনে হয়, অথচ এই এতগুলো বছর তুমি নিজেই কাবেরীর ঘরে গিয়ে অনুর কাছে পড়ে থাকতে। প্রত্যুষ কপাল কুঁচকালো, তার চোখে কেমন যে তিরস্কারের ভাব। জাবেদাকে দেখলেই অবজ্ঞা করে বলল, অনুর কাছে পড়ে থাকতাম কারণ আমার অতিরিক্ত বকবক করা মানুষ ভালো লাগে না। অনু চুপচাপ থাকে, তাই তাকে আমার ভালো লাগে। এখন রাস্তার কুকুর বিড়াল কেউ তো আমার ভালো লাগে, পাশে পেলে খাবার দেই, যত্ন করি, তাই বলে কি রাস্তার কুকুরকে বিয়ে করব আমি? জাবেদা তর সইতে পারলেন না। সপাটে ছেলের গালে একটা চর বসিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন। প্রত্যুষ তখন হতবাক হয়ে নিজের গাল চেপে ধরেছে। মা তাকে মারলো, তার হাসি পেল ভীষণ। সে দরজা অব্দি এগিয়ে তাচ্ছিল্য করে বলল, আমি তোমার আসল ছেলে না তো, তাই তুমি এমন তুচ্ছ কারণে আমার গায়ে হাত তোলার অধিকার পেয়েছো। আমি আসলে তোমাদের বাড়ির কাজের লোক, যার উপর তোমরা তোমাদের সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাও। অনিমার সাথে প্রত্যুষের বিয়ের ব্যাপারটা সম্ভবত সেদিনই স্থগিত হয়ে গিয়েছিল। জাবেদ আর প্রত্যুষের সামনে সেই কথা মুখে তোলেননি। প্রত্যুষ আগ বাড়িয়ে কিছু জানতেও চায়নি। এক বিকেলে প্রত্যুষ বাড়ি ফিরতেই জাবেদা তাকে বললেন, তুমি কি তোমার খাম্বার বাড়িতে যাবে? আমি একটু পর যাচ্ছি। প্রত্যুষ ভ্রু কুঁচকে বলল, কেন? সেদিকে গিয়ে আমার কি কাজ? কোনো কাজ নেই, অনুকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আমি যাচ্ছি সেখানে, তুমি যাবে? প্রত্যুষ ভাবা চাকা খেয়ে গেল, চোখ গোল গোল করে বলল, সত্যি সত্যি অনুকে দেখতে আসছে? কিন্তু কেন? অনুর তো এখনো বিয়ের বয়স হয়নি। জাবেদা হাসলেন সামান্য, কৌতুক করে বললেন, হয়নি বুঝি? প্রত্যুষের চোয়াল শক্ত। জাবেদা থামতেই সে কঠিন মুখে বলল, অনুর বয়স মাত্র 19, তার এখনই বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনুকে পড়তে দাও তোমরা। অনুর ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেতে চাইলে চলো। অবশ্যই যাব। তোমরা অনুকে কান্নাকার হাতে তুলে দিচ্ছ, আমার দেখতে হবে না? জাবেদা দ্বিরুক্তি করলেন না, শুধু যেতে যেতে বললেন, যাচ্ছ ভালো কথা, কিন্তু গিয়ে কোনো বাড়তি কথা বলবে না, খবরদার। প্রত্যুষ হাসলো, বিদ্রুপ করে বলল, তোমার দত্তক নেওয়া ছেলে তো, তাই এত অবজ্ঞা করো তুমি আমাকে।
জাবেদা চুপ হয়ে গেলেন। প্রত্যুষও আর কিছু বলল না। সন্ধ্যে নামার কিছুক্ষণ আগে বাড়ির কালো রঙের গাড়িতে করে দুজন বেরিয়ে গেল অনিমাদের বাড়ির উদ্দেশ্যে কুঞ্জবিতান। বাড়ির সামনে বড় করে নাম ফলক বসানো। বাড়িটা খুব বেশি বড় না, আবার তেমন ছোটও না। 3 গন্ডা জায়গার উপর নির্মিত একটি দ্বিতল ভবন। বাড়ির কর্তা নাজির আহমেদ খুব শখ করে বাড়িটা বানিয়েছিলেন। তার একমাত্র সন্তান অনিমা এই ধরনের বাড়ি খুব পছন্দ করে। ছিমছাম গড়নের দোতলা বাড়ি, বিশাল আকার বারান্দা, ছাদের সাথে একটা লাগোয়া চিলে কোঠার ঘর, বারান্দা ভর্তি ছোট ছোট গাছ, আর বাড়ির সামনে অল্প জায়গা জুড়ে একটা ছোটখাটো বাগান। নাজির আহমেদ তার পুরো বাড়ি অনিমার পছন্দ মতোই তৈরি করেছেন। অনিমার বয়স এখন 19। সে কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শেষ করেছে। অনিমার সমস্যা, সে কথা বলতে পারে না। 8 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট করে ভোকাল কর্ড গুরুতর আহত হওয়ার পর থেকে সে আর কথা বলতে পারেনি। অ্যাক্সিডেন্টের পর ব্রেন ইনজুরি হয়ে অনিমা বহুদিন শয্যাশায়ী হয়ে পড়েছিল। অনিমা এখন চলতে পারে, লিখতে পারে, লিখে লিখে মনের কথা বোঝাতে পারে। তবে 3টা দেশ ভ্রমণ করেও নাজির সাহেব যা পারেননি তা হলো অনিমার বাক শক্তি ফেরানো। শত চেষ্টা করেও তিনি কোনোভাবেই অনিমার বাকশক্তি পুনরুদ্ধার করতে পারেনি। অনিমা হলো ধীর লয়ে বয়ে চলা অতি শান্ত জলধারা। জাগতিক কোনো কিছুই সে সহজে বিচলিত হয় না। অনু খুব আঁকড়ে ভালোবাসে। অবসরে সে বারান্দায় পাটি বিছিয়ে আঁকাআঁকি করে। নাজির সাহেবের 2 ভাইয়ের বাড়ি তাদের সাথেই এক গলিতে। মাঝে মধ্যে তার ভাইয়ের সন্তানরা বাড়ি আসে, কিছুক্ষণ থেকে আবার রাতের দিকে চলে যায়। কখনো আবার কাবেরী পারভিনের বোন আসেন আর ছেলেকে নিয়ে। কাবেরীর বোনের ছেলে প্রত্যুষ। বাড়িতে আসার পরই প্রত্যুষ সবার প্রথমে অনিমার ঘরে গিয়ে বসে। অনিমা অবসর সময়ে মন দিয়ে আঁকাআঁকি করে। প্রত্যুষ গিয়ে তীক্ষ্ণ নজরে সে আঁকিবুকির বাজ বিচার করে। সেদিন রাতে অনিমাকে দেখার জন্য বাড়িতে পাত্রপক্ষ এলো। ছেলে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে। বয়স অনিমার চেয়ে 9 বছর বলো। পাত্রপক্ষ আসা উপলক্ষে নজির সাহেব তার 2 ভাইকে বাড়িতে ডাকলেন। 3 ভাইয়ের মধ্যে নজির সাহেব সবচেয়ে ছোট। তার বড় ভাইয়ের নাম সোবাহান। সোবাহান সাহেবের 2 মেয়ে জয়া, স্মৃতি। আর তার মেজ ভাই রিয়াজুল আহমেদ, 1 ছেলে 1 মেয়ে, আহান, প্রজ্ঞা। প্রজ্ঞা বাড়িতে এসে উপরের ঘরে গেল। অনিমা সেখানেই থাকে দিনের বেশিরভাগ সময়। ঘরে তখন জয়া আর স্মৃতি বসা। প্রজ্ঞা ঘরে এসেই এদিক সেদিক তাকালো। অনিমাকে খুঁজে পেতেই সে ক্রুদ্ধ হয়ে তার দিকে এগিয়ে গেল। কর্কশ স্বরে বলল, এই মেয়ে, তুই নাকি বিয়ের জন্য রাজি হয়েছিস? অনিমা অবনমিত মস্তক তুলে তার দিকে তাকালো। কালো মনির দুটো শান্ত নিরীহ চোখ। সেই চোখ দেখেই প্রজ্ঞা সমস্ত রাগ ভুলে গেল। হতাশ হয়ে বলল, তুই সত্যি বিয়ে করবি অনু, এত জলদি? অনিমা চোখ নামালো পুনরায়। তার সামনে একটা খোলা পাতা, পৃষ্ঠার উপর কোনো লেখা নেই। অনিমা কলম হাতে তুলে লিখলো, আব্বুর সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনো সমস্যা নেই দি ভাই। প্রজ্ঞা লেখাটা পড়ে কপাল কুঁচকালো, নাক সিটকে বলল, তোর ওই টই টই করা প্রত্যুষ ভাই এসব জানে? অনিমা ঠোঁট উল্টে অন্যদিকে ফিরে গেল। সে কেমন করে জানবে? তার সাথে তার তেমন কথা হয় না। তবে সে এলো মিনিট খানিকের ব্যবধানেই। পরনে গাঢ় নীল শার্ট, হাতে একটা ঘড়ি, সাথে সাদা রঙের জিন্স। এসেই সে সবাইকে উপেক্ষা করে অনিমার দিকে এগিয়ে গেল। অনিমা মাথা তুলে তার দিকে তাকাতেই প্রত্যুষ চোখ পাকিয়ে বলল, কেস কি রে অনু, তুই ওই বুড়ো দামড়াকে বিয়ে করতে রাজি হলে কিভাবে? চেহারা দেখেছিস তার? অমন লোককে বিয়ে করার চেয়ে আজীবন কুমারী থাকা ভালো। কিছু বুঝলি? প্রত্যুষ চেয়ার টেনে বসলো, তেতো মুখ করে বলল, তুই ওই ছেলেকে দেখেছিস অনু? অনু ডানে বায়ে মাথা নাড়ে। ভালো হয়েছে দেখিসনি, খুবই বিশ্রী দেখতে। তোর সাথে তাকে কল্পনা করি আমার মন খারাপ হচ্ছে। জয়া বিরক্তি হয়ে বলল, প্রত্যুষ তুমি থামবে? ভালো কাজ তো কিছু করতে পারো না, পারো কেবল সবকিছু তো ঝামেলা করতে। প্রত্যুষ অবিশ্বাসের সুরে বলল, কি? আমি ঝামেলা করি? প্রজ্ঞা 2 কদম সামনে এসে 2 হাত বগল দাবা করে বলল, অবশ্যই অনুর সিদ্ধান্ত অনুকে নিতে দাও। সে কাকে কি করবে এ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? প্রত্যুষ ভুরু কুঁচকে বলল, অবশ্যই আমার মাথা ব্যথা। তুমি যেমন অনুর ভালো ভাবো, আমিও ভাবি। বেশি বকবক করো না, বিরক্ত লাগে। প্রত্যুষ আবারও সামনে তাকালো। সামান্য ঝুঁকে এসে পুরো স্বরে বলল, অনু, তুই একটু খুলে বলতো আমাকে, তোর এমন কিসের ইমার্জেন্সি হচ্ছে যে তুই লাফিয়ে লাফিয়ে বিয়ে করতে চাইছিস? অনু কলম চালায়, লিখে জানায়, বাবার সিদ্ধান্ত কি করব আমি?
বিয়ে কি করবি মানে? বলবি যে তুই পড়বি। এটা একটা বিয়ের সময় হলো? বয়স কত তোর? এখনও নাক টিপলে দুধ বের হয়। স্মৃতি বিরোধ করে বলল, এটা ভুল। নবজাতক শিশু বাদে কারো নাক টিপলে দুধ বের হয় না। ধ্যাত, চুপ কর তো তুমি। এত লজিক শুনতে চাইনি আমি। প্রত্যুষের মুখটা বিরক্তিতে ছোট হয়ে এলো। সে নাক সিটকে বলল, অল্প বয়সে বিয়ে করলে জামাই মারে, সত্যি কথা, বাড়িয়ে বলছি না। আর পড়ালেখা করে বড় হয়ে বিয়ে করলে জামাই অনেক মেপে মেপে চলে, আদর করে, কিন্তু মারে না। এই ফালতু যুক্তি কি তুমি বানালে? ফালতু না, আমার সলিড যুক্তি। মেরুদণ্ড শক্ত না হলে তেলাপোকাও লাথি মারবে। সুতরাং অনুরুচি তাকে পড়ালেখা শেষ করা এবং মেরুদণ্ড শক্ত করা। কাবেরী ঘরে এসেই অনিমার খোঁজ করলেন। সে খাটের এক পাশে সংকুচিত হয়ে বসেছিল। কাবেরী বললেন, চলো অনু, আসিফ তোমার সাথে একটু কথা বলবে। অনিমা নড়ে চড়ে মায়ের দিকে তাকালো। দুইবার পলক ঝাপটে শিথিল হয়ে বসলো। প্রত্যুষ দুই চোখ শুরু করে বলল, আসিফকে? কাবেরী তাকে দেখেও না দেখার ভান করলেন। গম্ভীর হয়ে কেবল বললেন, অনুর হবু বর। প্রত্যুষ গা দুলিয়ে হাসলো। দুই হাত এক করে বলল, ওই সুলা মুরগির নাম তাহলে আসিফ? কাবেরী চোখ পাকিয়ে তার দিকে তাকালেন। প্রত্যুষের তাতে মহোদয় হলো না। সে আগের মতোই হেঁটে দুলে বলল, আসলে ভেবে দেখলাম দুনিয়াতে কেউই ভালো না। আমার মা আমাকে কুড়িয়ে পেয়েছে বলে এত অবজ্ঞা করে, আর অনু কথা বলতে পারে না দেখে তোমরাও তাকে অবজ্ঞা করো। এটা আসলে খুবই কষ্টের ব্যাপার হলেও আমার এতে হাসি পাচ্ছে। বলেই প্রত্যুষ শব্দ করে হাসলো। কাবেরী কিছুক্ষণ স্থির নয়নে তাকে দেখলেন। অনিমার চোখ আর্দ্র হলো সহসা। সে কাগজটা হাতে নিয়ে চুপচাপ উঠে দাঁড়ালো। প্রত্যুষকে এক প্রকার উপেক্ষা করেই সে কাবেরীর দিকে এগিয়ে গেল। কাবেরী মলিন হয়ে বললেন, তুমি কি মন খারাপ করেছো অনু? অনু শুধু মাথা নাড়ে। মন খারাপ কেন করবে? প্রত্যুষ ছেলেটা অমনি। অনিমা তার কাছে খুব বেশি ভালো কিছু প্রত্যাশাও রাখে না। সে যেতেই প্রত্যুষ অবাক হয়ে বলল, যা সালা, পাত্তাই দিল না আমার কথা। প্রজ্ঞা মুখ বাঁকা করে বলল, এতদিনে একটা কাজের কাজ করছে অনু। প্রত্যেক যেন বিরক্ত হলো ভীষণ। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রজ্ঞা চোখ রাঙিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? আর কোথায়? অনুর কাছে। সেখানে তোমার কাজ কি? প্রত্যুষ ঘাড় ঘোরালো, মেজাজ করে বলল, আমি অনুর ট্রান্সলেটর। সে আমাকে ইশারায় বলবে আর আমি আসিফকে সেটা ট্রান্সলেট করে শোনাবো। অনু তোমার কাছে সাহায্য চেয়েছে? আমি ভালো ঘরের ছেলে, নিজে থেকে সাহায্য করি, কারো চাইবার অপেক্ষা করি না। সে আগের মতোই ভ্রুক্ষেপহীন হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। জয়া বিমূল হয়ে বলল, এই ছেলের মাথায় সমস্যা। প্রত্যুষের মাথায় সমস্যা? এ কথা অবশ্য প্রত্যুষ নিজেও কম বেশি বিশ্বাস করে। এই যেমন অনুকে বিয়ে করার কথা শুনতে তার পুরো শরীর অপমানে ঝলসে গেল। আবার সেই অনুর অন্য জায়গা বিয়ে হবে শুনেই তার মেজাজ বিগড়ে গেল। অনিমার বিয়ে, এটাও কি সম্ভব? অনিমার বিয়ে হলে কুঞ্জ বিতানে আর কি বা অবশিষ্ট থাকবে? অনিমা এবং আসিফকে কথা বলার জন্য দোতলা একটি ঘরে দেওয়া হলো। অনিমা সেখানে গিয়েই সৌজন্য সূচক হাসলো। আসিফ নিজেও সামান্য হাসলো, বলল, কেমন আছো অনিমা? এসো বসো। অনিমা হাতে থাকা কাগজের দিকে তাকালো। ঠিক তখনই প্রত্যুষ হুড়মুড় করে ঘরে ঢুকলো। না কোনো অনুমতি, না কোনো জিজ্ঞাসা, না কোনো শিষ্টাচার। সে এসে বুক টান টান করে দাঁড়ালো। তাকে দেখতেই অনিমার মুখ চুপসে এলো। বিরক্তিতে ভাঁজ হলো কপাল। আসিফের প্রশ্নাত্মক চাহনি দেখতেই প্রত্যুষ নিখাত স্বরে বলল, আমি প্রত্যুষ, অনুর খালাতো ভাই, তার গার্ডিয়ান। আসিফ মাথা নাড়লো। উঠে দাঁড়িয়ে সামনে হাত বাড়িয়ে বলল, ও নাইস টু মিট ইউ। প্রত্যুষ তার দিকে তাকালো। হাতে একটা সিলভার চেইনের ঘড়ি জল জল করছে। সে আর হাত মেলালো না। সোজা হেঁটে অনিমা থেকে কিছুটা দূরত্ব নিয়ে বসলো। আসলে অনু নতুন মানুষের সাথে কথা বলতে ভয় পায়। আমি বলেছি আসিফ সাহেব তো খুব ভালো, কোনো ভয় নেই, কিন্তু সে শুনল না। অনেক জোর করলো আমাকে আসার জন্য, তাই আমি আর না এসে পারলাম না। আপনি কিছু মনে করেননি তো? জি না, আমি কিছু মনে করিনি। ভালোই হলো আপনি এলেন। অনিমা কটমট করে একবার প্রত্যুষের দিকে তাকালো। তাড়াতাড়ি কলমের ক্যাপ খুলে কাগজে লিখলো, মিথ্যা কথা, সে মিথ্যা বলছে। আমি তাকে আসতে বলিনি, সে নিজে এসেছে। ও অনেক মিথ্যা কথা বলে, ওর কথা বিশ্বাস করবেন না। সে কাগজটা আসিফকে দেখানোর আগেই প্রত্যুষ সেটা ছো মেরে নিজের হাতে নিল। তারপর অনিমাকে দেখে আদুরে গলায় বলল, না না অনু, এভাবে বলতে নেই। সবাই তো মানুষ, আল্লাহই তো বানায় সবাইকে।
অনিমা হতবুদ্ধি হয়ে পিট পিট করে তার দিকে তাকালো। তার ফ্যাল চাহনিতে প্রত্যুষ নিজেই সামান্য হেসে ফেলল। আসিফ কাচুমাচু হয়ে বলল, কি বলেছে অনিমা? প্রত্যুষের ঠোঁটে কুটিল হাসি। অনিমা তার হাত খামচে ধরে চোখ পাকালো। প্রত্যুষ সেই হাত ধরে এক ঝাড়ায় ছাড়িয়ে নিল। কাগজটা খুলে রিডিং পড়ার মতো করে বলল, অনু লিখেছে প্রত্যুষ ভাই, এই লোকটাকে আমার একদমই পছন্দ হয়নি। এমন ধলা মুরগির মতো গায়ের রং আর চুলা মুরগির মতো চেহারার লোককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি প্লিজ তাকে না করে দাও। প্রত্যুষ পড়া শেষ করে কাগজটা এক হাতে মুচড়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারল। ঈষৎ হেসে পরিস্থিতি ঠান্ডা করতে বলল, নেভার মাইন্ড আসিফ, বাচ্চা মানুষ তো বুঝে নাই। আসিফ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে যেমন করে বসেছিল সেভাবেই বসে থাকলো। শুধু অনিমার ঠোঁট ভেঙে কান্না এসে গেল। সে জোরে জোরে ডানে বায়ে মাথা নাড়লো, হাত নেড়ে বোঝালো সে এমন কিছুই করেনি। প্রত্যুষ তার মাথায় হাত বুলিয়ে বলল, আহা অনু, ভয় পাস না। আসিফ সাহেব খুব ভালো মানুষ। সে খাম্মা আর খালুকে এসব কিছুই বলবে না। তুই এত ভয় পাস নে। অনিমা এবার সত্যি সত্যি ঝরঝরে কেঁদে দিল। আসিফ কথা না বাড়িয়ে সোফা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। সে যেতেই অনিমা এক থাপায় প্রত্যুষের মাথার চুল খাবলে ধরলো। দুই হাতে তার চুল টেনে আক্ষরিক অর্থে বাচ্চাদের মতো হাউ মাউ করে কেঁদে উঠল। প্রত্যুষ অট্ট হাসিতে ফেটে পড়ল। খিলখিলিয়ে খাটের ওপর গড়াগড়ি খেতে খেতে বলল, একটা কথা আছে না, বোবার কোনো শত্রু নাই। কথাটা আসলে ঠিক না। আমার মতো পালিত খালাতো ভাই থাকলে বোবার শত্রু থাকে। সে আরো কতক্ষণ হেসে কুটি কুটি হলো। অনিমা হাতের আঙুলে ইশারা করে বলল, তোমার মতো লোকের জীবনেও বিয়ে হবে না। হে হে হে, আমি চাইও না আমার বিয়ে হোক। তোর অল্প বয়সে বিয়ের শখ আমার নাই। অনিমা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যুষ আরো কিছু সময় খাটের ওপর শুয়ে থাকলো। শুয়ে থাকতে থাকতেই সে কেমন একটা অন্যমনস্ক হয়ে উঠল। মনে হলো কিছু একটা যেন তার নেই। খুব দূরে অনন্ত মহাকাশে প্রত্যুষ কিছু একটা হারিয়ে এসেছে, যার নাগাল সে অনেক চেষ্টার পরেও পায়নি। সেদিন পাত্রপক্ষ থেকে নেতিবাচক কোনো কথাই অনিমার কানে আসেনি। তারা রাতে খেয়ে খুব হাসি মুখে বিদায় নিল। নাজির সাহেব মোটামুটি ধরেই নিলেন বিয়েটা হচ্ছে। বাড়িতেও একটা হই হই অবস্থা। শুধু প্রত্যুষ মুখটা এতটুকু করে বসে থাকলো। আসিফ নামের লোকটা এখনো বিয়ে ভাঙেনি কেন? এমন তো হওয়ার কথা না। জাবেদা তার সামনে এসে তাড়া দিয়ে বললেন, এভাবে বসে কি ভাবছো? চলে বাড়ি যাবে। তুমি কি আমার ভাবনাও নিয়ন্ত্রণ করবে নাকি? রাস্তা থেকে ধরে এনেছো বলে কি আমার ভাবার স্বাধীনতাও নেই? জাবেদা হাল ছাড়ার ভঙ্গিতে বললেন, তুমি আর আমাকে কত জ্বালাবে প্রত্যুষ। বাহ, তোমার সাথে দেখি কোনো কথাও বলা যাবে না। ঠিক আছে মিসেস জাবেদা, বলবো না কোনো কথা। সে গরজ দেখিয়ে ঘাড়িতে উঠে বসলো। জাবেদা পেছনে ছিটে বসতেই সে জেদ করে বলল, এই আম্মু, একটা কথা শোনো। কি কথা? অনুর এই বরটাকে আমার ভালো লাগে নাই। তুমি খালাম্মাকে মানা করো প্লিজ। জাবেদা আশ্চর্য হয়ে বললেন, কি অদ্ভুত, কেন? কারণ ওই লোককে আমার ভালো লাগে না। তোমার ভালো লাগার কি দরকার? ঘর করবে অনু, তার ভালো লাগলেই তো হলো। প্রত্যুষ আবারও চুপ পেরে গেল। কিছুক্ষণ ভেবে তারপর মুখ গোমরা করে বলল, আজ যদি তোমার পালার ছেলে না হয়ে আসল ছেলে হতাম তাহলে তুমি ঠিকই আমার কথা শুনতে। জাবেদা উত্তর দিতে গিয়েই আটকে গেলেন। কি যেন একটা গলার কাছে এসে আটকে গেল যেন। তাকে দীর্ঘ সময় নীরব থাকতে দেখে প্রত্যুষ ঘাড় কাত করে তার দিকে তাকালো। জাবেদার শূন্য মলিন দৃষ্টি। প্রত্যুষ নিজেও কেমন হকচকিয়ে গেল। তৎক্ষণাৎ ছিট ছেড়ে সে জাবেদার এক হাত দুফে নিল। তাড়াহুড়া করে বলল, আম্মু তুমি কষ্ট পেলে? সরি প্লিজ আম্মু, কান্না করে না প্লিজ। জাবেদা এবার সত্যিই কান্না করলেন। কতদিনের জমানো কষ্ট। প্রত্যুষ যন্ত্রের মতো নির্বিকার হয়ে তার কান্না দেখে জাবেদা বললেন, একটা বাচ্চাকে ছোট থেকে পালতে পালতে এই পর্যন্ত বড় করার পর যখন সে এমন আচরণ করে তখন একটা মায়ের কেমন লাগে তুমি সেটা বুঝবে না প্রত্যুষ। সেটুকু বুঝলে তুমি কোনোদিনই আমাকে এভাবে আঘাত করতে না বারবার। প্রত্যুষ নির্বিশেষ চোখে তার কথা শুনে জাবেদা কিছুটা ধাতস্থ হতেই সে আচমকা সবেগে ছিটকে এসে তাকে জড়িয়ে ধরে। সুস্থির জোরালো আর নিবিড় আলিঙ্গন। জাবেদা পারভিন নিজেই তার আচরণে ভরকে গেলেন। প্রত্যুষ অস্পষ্ট গলায় বলল, এই আম্মু প্লিজ আর গভীরে যেও না, আমার ভুল হয়েছে, সরি। আমার বয়স যখন 4 তখন একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমি মাথা ফাটিয়ে ফেললাম। তারপর
মাথার তালুতে ঠিক 6টা সেলাই লাগলো। আমি তখন ব্যথায় জর্জরিত। হাসপাতাল থেকে বাড়ি ফিরে কাতরাতে কাতরাতে কোনো রকমে খাটে গিয়ে বসেছি। বড় বাবা, মেঝো বাবা, দি ভাইরা সবাই আমার সেবায় ব্যস্ত। কেউ যেন ফুলের টোকাও দেয় না আমায়। ঠিক তখনই একটা ছেলে এসে আমার ব্যান্ডেজ খোঁচাতে খোঁচাতে কৌতূহল নিয়ে বলল, দেখি দেখি কয়টা সেলাই লাগলো তোর। আমার না সেলাই দেখতে খুব ভালো লাগে। সেই ছেলেটার নাম প্রত্যুষ, আমার মণিমার একমাত্র বাচ্চা। চঞ্চল, ডান পিঠে, আবার ক্ষেত্রবিশেষে গম্ভীর। প্রত্যুষকে আমি আজ পর্যন্ত জীবনে কোনো কিছু নিয়ে বিচলিত কিংবা ভাবুক হতে দেখিনি। খুব করুণ ট্র্যাজিক মোমেন্টেও সে খিলখিল করে হাসে। তার এই স্বভাবটা আমার পছন্দ, আবার পছন্দ না। একবার আমার মামস হলো, সে কি গলা ব্যথা আমার। সে বিকেলে বাড়ি এলো মণিমার সাথে। এসে আমাকে দেখে খিলখিল করে উঠে বলল, কিরে, তোকে এমন ফটকা মাছের মতো দেখাচ্ছে কেন? ইস, কি বিশ্রী। আমি তখন শুধু চোখের পানি ফেলি আর তার কথা শুনি। এরপর যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি প্রায় 9 দিন হাসপাতালে ছিলাম। প্রত্যুষ ভাইয়ের সাথে আমার তখন দেখা হয়নি। তার সাথে আমার দেখা হয়েছে বাড়িতে আসার পর। সে সময় আমার মানসিক অবস্থা একেবারে ভঙ্গুর। হুটহাট হু হু করে কেঁদে ফেলি। কত চেষ্টা করি কথা বলার জন্য, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো শব্দ আর বাইরে বেরিয়ে আসে না। সেই বিপর্যস্ত অবস্থায় প্রত্যুষ ভাইয়া বাড়িতে এলো। এসে আমার ঘরে নিয়ে গিয়ে সান্ত্বনা দিল। শোন অনু, সব কিছুরই ভালো খারাপ দিক আছে। তোর অ্যাক্সিডেন্টেরও ভালো খারাপ দুটো দিকই আছে। আসলে মানুষের মুখ হলো মানুষের অনেক বড় একটা শত্রু। মুখ দিয়েই আমরা অর্ধেকের বেশি পাপ করি। সেই জায়গায় মানুষটা যদি কথাই বলতে না পারে, তবে তার দ্বারা পাপ হওয়ার সম্ভাবনাও খুব কম। সেই হিসেবে এটা ভালো তুই আমাদের মধ্যে সবার আগে জানাতে যাবি, কারণ তোর পাপ হবে কম। তার এই যুক্তিতে আমার হৃদয়ে তৃপ্ত হলো না। উল্টো আমি আরেক দফা কেঁদে ভাসালাম। সে হু হু করে উঠে বলল, কাঁদে না অনু, কেঁদে আর কি হবে বল। এর চেয়ে ভালো একটা আইসক্রিম খাই দুজন মিলে। এরপর সে সত্যিই একটা আইসক্রিম এনে আমার হাতে ধরিয়ে দেয়। থামুন থামুন, এইটুকু পরে আবার প্রত্যুষকে জঘন্য, ইতর আর খারাপ ভাববেন না যেন। এটা হলো মুদ্রার এক পিঠের গল্প। এবার বলি মুদ্রার অন্য পিঠের কথা, যেখানে আহসানুল হক প্রত্যুষ একজন নিরেট ভদ্রলোক, গম্ভীর স্বভাবের মানুষ এবং আপনজনদের প্রতি দারুণ যত্নশীল পুরুষ। আমার মাথায় যেবার সেলাই লাগলো, প্রত্যুষ ভাইয়া তখন 2-3 দিন মণিমার সাথে আমাদের বাড়িতেই ছিল। আমার সব রকম যত্নে বাড়ির অন্যদের মতো সেও সামিল ছিল। আম্মু কোনোদিন রাতে আমার পাশে না থাকতে পারলে সে এসে আমার ঘরের ইজি চেয়ারটায় বসতো। আমার যখন ব্যান্ডেজ খোলা হলো, তখন আমার চুল পরিষ্কার করতে আব্বুর বেশ বেগ পেতে হলো, কারণ আম্মু এসব ভয় পায়। তাই আম্মুর একা একা সব করতে হতো। সে সময় প্রত্যুষ আব্বুর সাথে থেকে আমার যত্ন নিত। আমি রানীর মতো হেঁটে একটা চেয়ারে গিয়ে বসতাম, চুলগুলো পিঠ ছাড়িয়ে ছাড়িয়ে দিতাম পেছনের দিকে। আব্বু আর প্রত্যুষ তখন খুব যত্ন করে অতি সাবধানী কায়দায় সেখানে পানি ঢেলে আমার চুলের জমাট বাঁধা রক্ত পরিষ্কার করে দিত। প্রত্যুষকে তখন খুবই গম্ভীর আর শান্ত দেখাতো। সে কিন্তু এইসব ব্যাপারে বরাবরই যত্নশীল। এরপর যখন আমার মামস হলো, তখন প্রত্যুষ সারা রাত ধরে আমার হোমওয়ার্ক করেছে। আমার আর করতে হয়নি কষ্ট করে। বেচারা না ঘুমিয়ে আমার কষ্ট লাঘব করেছে। আমি কিন্তু ওই দায়িত্বশীল মানুষটাকে বাড়াবাড়ি রকম পছন্দ করি। এরপর আমি যখন দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেললাম, তখন আব্বু চাইছিলেন আমি যেন সাইন ল্যাঙ্গুয়েজ শিখি। তারপর সেভাবেই ইশারায় তাদের সাথে কথা বলি। কিন্তু প্রত্যুষ সাহেবের এটা পছন্দ হলো না। সে বিরোধ করে বলল, অনুর সাইন ল্যাঙ্গুয়েজ শেখার কোনো দরকার নেই। লিখে লিখে কাগজে লিখে সে সব কিছু বলবে। সে কি বোবা নাকি যে হাত পা নেড়ে কথা বলবে? শেষ পর্যন্ত আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখলেও আর সেটা প্রয়োগ করা হয়নি তেমন। আমি লিখে লিখে মনের ভাব জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সবাই সেইভাবেই আমার সাথে কথা বলতো। আমার সাইন ল্যাঙ্গুয়েজ প্রত্যুষ ভাইয়ের কাছে বরাবরই বিরক্তিকর। সে আমায় প্রায়ই বোবা বোবা বলে খ্যাপায়। অথচ আমি যখন সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করি যে আমি বোবা, তখন সেই প্রত্যুষই রুদ্রমূর্তি ধারণ করে আমার কান টেনে ধরে বলে, এক থাপ্পড় দিব
বেয়াদবের মতো হাত নেড়ে নেড়ে ইশারা করলে। তুই কানে শুনিস না? যা বলবি লিখে লিখে বলবি। আমি সেই এক ধমকেই সাইন ল্যাঙ্গুয়েজের ভূত ছাড়িয়ে হাতে কলম তুলে নিলাম। আমি লেখার পাশাপাশি টুকটাক আঁকতাম। প্রত্যুষ ভাইয়া বাড়িতে এসে মনোযোগী হয়ে সেসব দেখত। আমার নীরব নিভৃত বাকহীন জীবনে সে সর্বদাই আমার বিশ্বস্ত সহচরী। আর ঠিক এ কারণেই আহসানুল হক প্রত্যুষ আমার অত্যাধিক পছন্দের মানুষদের একজন। সে আমাকে খোঁচা মেরে কথা বললেও আমি গায়ে মাখি না। আমি চুপ করে সুবোধ বালিকার ন্যায় অপেক্ষা করি যখন সে অসহায় মুখে আমার কাছে ফিরে আসে আর আমার খাটে হাত পা ছড়িয়ে নিগুড় স্বরে বলে, অনুরে, আমি ভেবে দেখলাম তুই আমার সবচেয়ে প্রিয় কাজিন। আমার মন চায় তোকে সারাদিন গাল টিপে আদর দিতে। তুই আমার বিয়ের আগের প্রথম বাচ্চা। এই হলো এক নজরে আহসানুল হক প্রত্যুষ। তাকে নিয়ে আরো অনেক লিখেছি, সামনেও লিখবো, কারণ সে হলো আমার সবচেয়ে কাছের মানুষদের একজন। আমার জন্য আলাদিনের জলজলে স্বর্ণের চেরাগ। আব্বু, বড় বাবা, মেজ বাবার পর আমি সবচেয়ে বেশি বায়না ধরেছি তার কাছে, এবং সে প্রত্যেকবারই নাক ছিটকে আমার বায়না ফিরিয়ে দিয়েছে। কিন্তু বললাম না, সব মুদ্রারই তো অন্য পিঠ থাকে। সে যতই মুখে মুখে আমার সমস্ত আবদারের প্রত্যাখ্যানের সুর তুলুক না কেন, দিন শেষে সে ঠিকই আমাকে আমার পছন্দের জিনিস এনে দিয়েছে। এটাই প্রত্যুষ, এটাই তার স্বরূপ। মানতে পারলে ভালো, আর না মানতে পারলেও কোনো সমস্যা নেই। সে চিরকাল এমনই থাকবে। আমার সাথে তার সখ্যতা ভালোই গভীর। তার কারণ মণিমা প্রায়ই ছুটির দিনে আমাদের বাড়িতে আসতো। সেই থেকে তার সাথে আমার বন্ধুত্বই বলছি, কারণ সে সত্যিই আমার বন্ধুর মতো। তার আর আমার বয়সের ব্যবধান 6.5, কিন্তু বহু বছরের চেনা জানায় তাকে আর আমার সেরকম বড় ভাই মনে হয় না। মনে হয় সে আমার নিরালা, অলস আর ক্লান্ত দুপুরের একমাত্র সঙ্গী, আমার এলোমেলো আঁকিবুকি মনোযোগী দর্শক, আমার নিস্তব্ধ শব্দের গম্ভীর শ্রোতা, আমার শূন্য জীবনের দীপ্তিমান আলোকবাতি। আমি যদি বলি দিন শেষে আমি তার প্রতি কম বেশি দুর্বল, তবে কি অত্যুক্তি কিংবা বাড়াবাড়ি কিছু হবে? নিজের খুব কাছের মানুষকে নিয়ে কেউ কি দুর্বল হতে পারে না? আজকের দিনের কোনো বিশেষ তাৎপর্য নেই। আব্বু সকালে অফিসে চলে গেছে, মা নিচে আমেনা খালার সাথে কাজ করছে। প্রজ্ঞার আজ থেকে সেমিস্টার ফাইনাল শুরু। জয়াদি ভাই গেছে বন্ধুর বাসায়। স্মৃতির সাথে অবশ্য 2 দিন যাবৎ কথা হচ্ছে না। অনিমা ক্লান্ত শ্বাস ছেড়ে বাইরে তাকালো। বাড়ির সামনে জারুল গাছ ভর্তি গাঢ় বেগুনি ফুলের ছড়াছড়ি। কখনো বা বাতাসের মৃদু দোলায় জমিনে এসে পড়েছে। অনিমা কেশ গুচ্ছ কানের পেছনে গুজে নিয়ে আকাশ দেখে। বর্ষার মেঘলা আকাশ। সকালে মেঘ ডাকছিল, আপাতত সব নীরব। শহরের আঁকাবাঁকা পথে গাড়ি চলছে মাঝামাঝি বেগে। বাড়ির সামনের জায়গায় আরো নানা রকম ফুলের গাছ। অনিমার ধ্যান ভাঙলো মাহাদের কর্কশ ডাকে। সে ঘরে এসেই খ্যাটখ্যাটে গলায় বলল, অনু, শুনেছিস? তাড়াতাড়ি রেডি হ। অনিমা চকিত চোখে তার দিকে তাকায়, আঙুল তুলে ইশারায় প্রশ্ন ছুড়ে। মাহা তার মামাতো ভাই বনানীর ওদিকে থাকে। মামানি অবসর হলে মাঝে মাঝে তাদের বাড়িতে নিয়ে আসে। অনিমা খাতায় লিখল, তুমি একাই এলে? দিবা কোথায়? দিবার নিচে ফুপি আর মনির সাথে কথা বলে। মণিমা এসেছে? মাহাদ লেখাটা পড়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, 2 মিনিট আগে। আচ্ছা, কিন্তু তোমরা যাবে কোথায়? মাহাদ কলার টেনে আমোদ করে বলল, সম্প্রিঙ্গে বনু, দিবার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, তাই আজ আমরা গাড়ি দিয়ে পুরো শহর ঘুরবো। অনিমা হাফ ছেড়ে লিখল, কিন্তু আমার তো টায়ার্ড লাগছে। আরে চলো না, ভালো লাগবে। মাহাত কোমরে হাত রেখে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ালো, মুখ জুড়ে বিরক্তির ছড়াছড়ি। অনিমা চোখ বাঁকা করে তার দিকে তাকাতে সে রাগ হয়ে বলল, তুই পুরাই একটা নিরামিষ অনু। তখনই ঠক ঠক শব্দ করে কেউ ঘরে দাঁড়ালো। অনিমা আর চোখে সেদিকে তাকালো। যা ভেবেছিল তাই, প্রত্যুষ এসেছে। মুখে সেই আগের মতো ছন্নছাড়া ভাব। এসেই অনিমা পড়ার টেবিলে হেলান দিয়ে বলল, এই অনু, মুভি দেখতে যাবি? অনিমা 2 দিকে মাথা নাড়লো। প্রত্যুষ চোখ তাকিয়ে বলল, সে কি, কেন? কারণ অনুর নাকি আজ টায়ার্ড লাগছে। উত্তরটা মাহাদি দিল। প্রত্যুষ মুখ কুঁচকে বলল, না গেলে নাই, খুব হাইপে থাকা মুভি, আমি দেখব।
অনিমা কাগজে লিখলো, আমি মাহাতদের সাথে শপিংয়ে যাব। আচ্ছা যা। তুমিও চলো না? আমার শখটাই, তোরা যা। তোমার মুভির কি হলো? পরের সপ্তাহে দেখব। প্রত্যুষ গম্ভীর হয়ে এদিক সেদিক তাকালো, অন্যমনস্ক আর এলোমেলো চাহনি। অনিমার সাথে চোখাচোখি হতেই সে চোখ সরিয়ে নিল। অনিমা কলম খুলে লিখলো, তুমি যাবে না কেন? চলো যাই। তুই যা, আমার ইচ্ছে নেই। তুই গিয়ে মাহাত আর দিবাকে ধরে নাচ কিছুক্ষণ। প্রত্যুষ আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত মাহাতদের সাথে ঘুরতে যাবে না, কিন্তু তার সমস্ত ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে অনিমা বেশ সাগ্রহে মাহাতদের সাথে তাদের গাড়িতে করে বেরিয়ে গেল। প্রত্যুষ নির্বিশেষ চোখে বাড়ির রাস্তা ছেড়ে তাদের গাড়ির প্রস্থান দেখে। তারপর দায় সারা হয়ে অনিমার খাটের ওপর গিয়ে শুয়ে পড়ে। সে ভেবে নিয়েছে জাবেদা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ সে এই ঘরেই আরাম করে ঘুমাবে। অনিমারা সেদিন ভালোই ঘোরাঘুরি করলো। প্রথমে বসুন্ধরায় কেনাকাটা, তারপর একটা সুন্দর গোছানো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। দিবার মন আজ ভীষণ ভালো। একে তো পরীক্ষা শেষ হওয়ার আনন্দ, অন্যদিকে সবাইকে নিয়ে শহর ভ্রমণ। প্রসিড লিনের বাটি থেকে কাটা চামচের সাহায্যে সামান্য পাস্তা তুলে নিয়ে বলল, আজ আমরা ধানমন্ডি লেকে যাব কেমন? মাহাত খেতে খেতে বলল, সমস্যা নেই, যাওয়া যায়। কেবল অনিমা দুই দিকে মাথা নাড়ল। রোকসানা হোসেন মোলায়েম কণ্ঠে বললেন, তোমার কি কোনো সমস্যা হয়েছে অনু? তার সমস্যা হচ্ছে না, কিন্তু সে ধানমন্ডি লেক যেতে চায় না, কারণ তার মাথা ব্যথা হচ্ছে। রোকসানা তার মামানি, বড় মামার বউ। অনিমার খুব প্রিয় মানুষদের তালিকায় রোকসানা একজন। রোকসানা প্রায়ই মাহাত আর দিবার সাথে তাকে সহ নিয়ে ঘুরতে বের হন। তিনি সহজাত মিষ্টি এবং কোমল স্বভাবের। তার কথা শুনেই রোকসানা দ্বিধায় পড়ে বললেন, সে কি খারাপ লাগছে? এখনই বাসায় যাবে? অনিমা দ্রুত দুই পাশে মাথা নাড়ে। মাহাত হঠাৎ খাবার থামিয়ে বলল, আরে ওইটা প্রত্যুষ ভাই না? টেবিল ভর্তি মানুষ তার চোখের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। প্রত্যুষ সবে লিফট থেকে বেরিয়ে 10th ফ্লোরে পা রেখেছে। তার চোখে থাকা রোদ চশমাটির অবস্থান আপাতত তার শার্টের বোতামের কাছাকাছি। অনিমাদের দেখতেই সে গোমরা মুখে এগিয়ে এলো। এসো এসো, বসো। বসতে আসি নাই আমি। তাহলে? আমি কাল রাঙামাটি যাচ্ছি আব্বুর একটা প্রজেক্টের কাজে। তোদেরকে বিদায় জানাতে এলাম। দিবা আশ্চর্য হয়ে বলল, আগে তো কোনোদিন জানাওনি। প্রত্যুষ আচানক খেকিয়ে উঠল। আগে জানাইনি, আজ জানিয়েছি। তোর কোনো সমস্যা? দিবা থতমত খেয়ে চুপ হয়ে গেল। প্রত্যুষ চোখ মুখ শক্ত করে পুরো টেবিলের দিকে তাকালো। ওই যে টেবিলের ওই দিকে বসা মেয়েটা, গায়ে মেরুন কুর্তি, মাথায় শিফনের ওড়না, সেই তো। তাকে দেখলেই প্রত্যুষের রাগ ওঠে। সে আর কোনো কথা না বলে হনহনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। নিচের পার্কিং লটে তার বাইক রাখা, রাস্তার একধারে সারি সারি হুন্ডা। সে বহুতল ভবন থেকে বেরিয়ে পকেট থেকে বাইকের চাবি বের করলো। মেজাজটা হঠাৎ খিটখিটে হয়ে গেছে। অকারণে মন খারাপ হওয়া একটা বাজে বিষয়। মানুষ মন ভালো করার উপায় খুঁজে পায় না। সে বিষণ্ণ হয়ে বাইকে বসতেই পেছন থেকে কারো পায়ে শব্দ পেল। আপনা আপনি ঘাটা পেছনের দিকে ঘুরে গেল। তার দেখলো অনিমা নিরীহ ভঙ্গিতে তার পেছনে এসে দাঁড়িয়েছে। মুখে কোনো হাবভাব নেই। প্রত্যুষের সাথে চোখাচোখি হতেই ইশারায় কিছু একটা বলল। প্রত্যুষ ভ্রুদয় শিথিল হয়ে এলো। শান্ত হলো মস্তিষ্ক। তবুও কেন যে অনুর উপর অহেতুক রাগ দেখাতে ইচ্ছে হলো। সে বাইক স্টার্ট দিতে দিতে গরজ দেখিয়ে বলল, নিব না তোকে আমার সাথে। তুই দাঁড়িয়ে থাক। মাহাদার দিবাকে বল তোকে কোলে করে নিয়ে যেতে। সে সত্যি সত্যি ভু ভু করে বাইক ছুটিয়ে নিয়ে গেল। যেতে যেতে একবার ফিরেও তাকালো না। অনিমা হতাশ ভঙ্গিতে সামনের রাস্তার দিকে তাকালো। মাথার উপর কড়া রোদ একটু একটু করে তার শক্তি টেনে নিচ্ছে। তবুও সে নড়ল না। অবিচল হয়ে ঠিক এক জায়গায় দাঁড়িয়ে রইল। দুই হাতে গুনে ঠিক 2 মিনিট বাদে আগের মতো শব্দ করে কালো রঙের বাইকটা তার সামনে এসে থামলো। প্রত্যুষ হেলমেট খুলে থমথমে মুখে তার দিকে তাকালো। অনিমা তাকে দেখে অবাক হলো না। সে জানতো প্রত্যুষ আসবে। এরকম ঘটনা আগেও ঘটেছে। তাকে দেখালো আগের মতোই নির্বাক, ভাবলেশহীন। প্রত্যুষ গাঢ় স্বরে বলল, এমন এতিমের মতো মুখ করে দাঁড়িয়ে আছিস, তাই করুণা করে সাথে নিচ্ছি। এদিকে আয়, হেলমেট পরাবো। অনিমা সম্মুখ গতিতে এগিয়ে এলো। প্রত্যুষ হেলমেট পরাতে পরাতে দাঁত কিরমির করে বলল, তুই একটা আস্ত বেয়াদব। তোকে আমি মুভির কথা বললাম, তুই শুনলি না। আর মাহাত
রেস্টুরেন্টের কথা বলল, অমনি তুই রাজি হয়ে গেলি। দেখবো আমি তোর জ্বর হলে কে তোর মাথায় পানি ঢালে, আমি দেখব। অনিমা মুচকি হাসলো, বাধ্য মেয়ের মতো বাইকের পেছনে উঠে বসলো, দুই হাতে খামচে ধরলো প্রত্যুষের পিঠের কাছের শার্টের অংশ। প্রত্যুষ পুনরায় বাইক স্টার্ট দিয়ে মূল সড়কের দিকে এগিয়ে গেল। অনিমা জড়সড় হয়ে তার গা ঘেঁষে বসে থাকলো। একবার অবশ্য কাত হয়ে প্রত্যুষের বিরক্ত বিরক্ত মুখটা দেখলো। অনিমার মনে হলো এই ছেলেটার একটা অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে, সে আশেপাশে থাকলে অনুর মন ভালো হয়ে যায়। এই যে সে অনুকে বকা দিল, কিন্তু অনু মন খারাপ করলো না, উল্টো সে যে রেস্টুরেন্টে এলো এতেই তার মন ভালো হয়ে গেছে। অনু কি কোনোদিন তাকে এ কথা বলে দেখবে? বললে কি সে অনুকে খারাপ পাবে? কে জানে, হয়তোবা। আমার মাথা ব্যথা করছে, তুমি অন্য ঘরে যাও। প্রত্যুষ সেটা পরেই হাতের মুঠোয় দলা পাকিয়ে কাগজটা ফ্লোরে ছুঁড়ে মারলো। তারা বাড়ি ফিরেছে একটু আগে। এসেই প্রত্যুষ সবার প্রথমে তার ঘরে এলো, তারপর এক পায়ের সাহায্যে অন্য পায়ের জুতো খুলে খাটের দিক মাঝামাঝি শুয়ে পড়লো। পারবো না, তুই ইদানিং খুব তুচ্ছ তাচ্ছিল্য করিস আমায়। আমি তোর আসল ভাই হলে তুই জীবনেও এমন করতিস না। অনিমা কথা বাড়ায় না, চুপচাপ হেঁটে পায়ের কাছ থেকে কাগজটা তুলে ডাস্টবিনে ফেলে। প্রত্যুষের জুতা জোড়া তুলে রাখে স্থানে। প্রত্যুষ মাথা তুলে বলল, আচ্ছা আচ্ছা তুই থাক, আমি যাচ্ছি। সে উঠে গিয়ে এক কোনায় বসলো। অনিমা খাটে বসার পরেও সে গেল না, উল্টো আলতো হাতে অনিমার কপাল স্পর্শ করে সন্দিহান গলায় বলল, মাথা কি বেশি ব্যথা? অনিমা উপর নিচ মাথা নামায়। প্রত্যুষ কোমল হাতে তার মাথা টিপে দিতে দিতে বলল, তুই আজকে মাহাদার দিবাকে পেয়ে দিব্যি আমায় ভুলে গেছিস। আসলে আমি তোর কেউ না, আমি শুধু তোকে এত আদর করি, তুই আমাকে একটু কদর করিস না। সে আর কথা বলল না, তার মনোযোগী দৃষ্টি অনিমার দিকে, হাতের চলন খুব সাবধানী। অনিমা পলক ফেলে না সহসা। দক্ষিণের ঠান্ডা বাতাস খিড়কি ঠেলে সা সা করে ঘরের ভিতরে ছুটে আসছে। চারিদিকে কি অদ্ভুত স্নিগ্ধতা। অনিমার ইচ্ছে হলো সে একটি গান গাইবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সে অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। সেদিন বিকেলেই প্রত্যুষ জাবেদা পারভিনকে সঙ্গে করে বাড়ি চলে গেল। অনিমা সে সময় রং তুলিতে ল্যান্ডস্কেপের একটা দৃষ্টিনন্দন প্লটে ফোটানোর চেষ্টা করছিল। প্রত্যুষ আর যাওয়ার আগে তাকে কিচ্ছু বলল না। সে আজ রাতে রাঙামাটি যাচ্ছে, খোরশেদ আহমেদের একটা প্রজেক্টের কাজ চলছে সেখানে। সেই কাজে প্রত্যুষ মাঝে মাঝেই সেখানে যায়। সে বাড়ি এসেই কয়েক মিনিট ঝর্ণা ছেড়ে ঠায় দাঁড়িয়ে ভিজল। আজকের দিনে কেমন যে ভ্যাপসা গরম, মেঘ ডাকলেও গরম কমেনি। লম্বা সময়ের গোসল সেরে কিছুটা পরিতৃপ্তি হয়ে প্রত্যুষ বাইরে বেরিয়ে এলো। খোরশেদ সাহেব ইদানিং ব্যবসার কাজে খুব বেশি ব্যস্ত থাকেন, তাকে আজকাল বাড়িতে পাওয়া যায় না খুব একটা। প্রত্যুষ কিছুক্ষণ নিজের ঘরে পাইচারি করে শেষে তার আব্বুর ঘরে গেল। খোরশেদ আহমেদ তাকে দেখে মৃদু হাসলেন। ইজি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আন্তরিক স্বরে বললেন, কেমন আছো আব্বু? জি ভালো। ব্যাগ গুছিয়েছো? প্রত্যুষ নিজ থেকেই ডাকলো, আব্বু বলো। আমি কি অমিতকে আমার সাথে রাঙামাটি নিতে পারি? অবশ্যই পারো, এত ফর্মাল হচ্ছ কেন? না এমনি। প্রত্যুষ রয়ে ধীর কণ্ঠে বলল, আমি একটু পরেই চলে যাব, তুমি আম্মুকে বলে দিও। অদ্ভুত, তুমি কেন বলছো না? প্রত্যুষ আচমকা গম্ভীর হয়ে গেল। মাথা নামিয়ে দুই হাত কাছাকাছি এনে কিছুটা জড়সড় হয়ে বলল, এমনি। প্রত্যুষ এখানে তাকাও। প্রত্যুষ কাচুমাচু মুখে খোরশেদ সাহেবের দিকে তাকালো। তিনি ভীষণ মুখে বললেন, তুমি আবার তোমার মায়ের সাথে বেয়াদবি করেছো? বেয়াদবি না আব্বু। এরপর? মা অনুর সাথে আমার বিয়ে দিতে চাইছিল। এরপর আমি অনেক কাহিনী করেছি। খোরশেদুল হক চমকানো সুরে বললেন, অদ্ভুত তো। অদ্ভুত কেন বললে? অনুর সাথে বিয়ে দিতে চেয়েছে বলে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, ব্যাপারটা অদ্ভুত। আমার ধারণা ছিল তোমার এতে তেমন আপত্তি থাকবে না। তোমার কেন এমনটা মনে হলো? কারণ আমার মনে হয়েছে অনুকে তুমি বেশ পছন্দ করো। তা করি, এতে কোনো সন্দেহ নাই।
খোরশেদুল হক বিস্ময়ে সুর টানলেন। তাহলে পছন্দ করা মানেই কি বিয়ে করা? আমরা তো নিরীহ প্রাণীদেরও পছন্দ করি। সে কি, প্রাণী আর অনু কি এক হলো? তুমি তাকে সত্যি এত অবজ্ঞা করো? প্রত্যুষ উত্তর দিতে পারল না, বলতে গিয়ে আমতা আমতা করে শেষে থেমে গেল। অপরাধীর মতো মুখ করে বলল, এই উপমাটা আসলে খুব বাজে হয়েছে। আমি এখন অনুধাবন করতে পারছি, অনু শুনলে খুব কষ্ট পাবে। তাকে সত্যি মনক্ষুণ্ণ দেখালো। খোরশেদ সাহেব আর কথা বাড়ালেন না। প্রত্যুষ নিজেও আর সময় নষ্ট করলো না। গাড়িটা অনেকক্ষণ ধরে ইয়ার্ডে দাঁড় করানো। সে ধূপ ধাপ পায়ে নিচে নেমে এলো। সিঁড়ির শেষ মাথায় জাবেদা পারভিন স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তাকে দেখেই প্রত্যুষের কদম স্লো হলো। সে থেমে গিয়ে পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। জাবেদা আগের মতো করেই তার কাছাকাছি এলেন। মনে মনে কি যেন পড়লেন বিড়বিড় করে। তারপর এগিয়ে এসে প্রত্যুষের গলার কাছে একটা ফু দিলেন। প্রত্যুষ না চাইতেও মৃদু হাসলো। এটা আম্মুর বহু দিনের স্বভাব। সে বাইরে যাওয়ার আগে আম্মু এসে তার গায়ে দোয়া পরে ফু দিয়ে যায়। প্রত্যুষ দেশ দেখাতে গিয়েও আর কিছু বলল না। জাবেদা তার একটা হাত প্রত্যুষের মাথায় রেখে আর্দ্র স্বরে বললেন, সাবধানে থেকে বাবা আইতুল কুসরি পড়ো বের হওয়ার সময়। প্রত্যুষ জবাব দিল না। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে কেবল বার কয়েক পলক ফেলল। জাবেদার দুই চোখ সামান্য ভেজা। তিনি খুব ধীরভাবে দাঁড়িয়ে আছেন, অথচ প্রত্যুষ দেখলো তার সামনে দাঁড়ানো মানুষটা খুব দুর্বল। সে আলতো করে তাকে জড়িয়ে ধরল, নির্বিকার কণ্ঠে বলল, আসি আম্মু, আল্লাহ হাফেজ। জাবেদা পারভিন কাপা হাতে ছেলের মাথায় হাত ছোঁয়ালেন। প্রত্যুষ তাকে ছেড়ে অনেকটা এগিয়ে গেল। তারপর হঠাৎ কি ভেবে যে থেমে গেল। পেছনে ফিরে তাড়াহুড়া করে বলল, আম্মু, আরেকটা কথা। জাবেদা প্রশ্নাত্মক চোখে তার দিকে তাকালেন। প্রত্যুষ গম্ভীর হয়ে বলল, আমি যে অনুকে পোষা প্রাণীদের সাথে তুলনা করেছি, এটা একদম ভুল বলেছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। অনু আসলে একটা পুতুল। তুমি তাকে এই কথা বলবে না কোনোদিনও। আমি কখনোই অনুকে সেই চোখে দেখি না। টাটা। সে আর পিছু ফিরল না। শার্টের কলার টানতে টানতে সে তখনই বাড়ি থেকে বেরিয়ে গেল। জাবেদা শূন্য চোখে কিছুক্ষণ সদর দরজার দিকে চেয়ে থাকলেন। দেখতে দেখতেই তার মুখের হাসি চওড়া হলো। আজ অনেক দিন পর তিনি প্রশান্তিতে হেসেছেন। অনিমা, তোমার কি কখনো নিজেকে খুব ছোট মনে হয়? নাজির সাহেব খুব ভাবুক হয়ে প্রশ্ন করলেন। তিনি আর অনিমা এই মুহূর্তে তাদের বাড়ির ছাদের ওপর পাটি বিছিয়ে বসেছেন। এখন বিকেল 5টা। গোধূলি নামতে আরো অনেক দেরি। নাজির সাহেব বসেছেন মেয়ের মুখোমুখি। অনিমার হাতে একটা সাদা খাতা আর কালো রঙের কলম, পরনে কলাপাতা রঙের একটা জামা। সে খুব মনোযোগী হয়ে নাজির সাহেবের কথা শুনল। এরপর হাসি মুখে লিখল, না, আমার কখনো নিজেকে ছোট মনে হয় না। আমি কখনো সেভাবে কল্পনাই করি না নিজেকে। ভেরি গুড, দ্যাটস লাইক আ ব্রেভ গার্ল। কখনো মন ছোট করবে না এসব নিয়ে। তুমি কিন্তু অ্যাক্সিডেন্টের পর খুব হীনমমতায় ভুগতে। তখন খুব খারাপ লাগতো আব্বু, কারণ একবার কথা বলতে শেখার পর তারপর বাকশক্তি হারানো খুব কষ্টের। আমার খুব অসহায় লাগতো নিজেকে। কিন্তু তুমি অসহায় না অনু। জানি, আমি নিজেকে অসহায় ভাবেও না আব্বু। আমি হয়তো কিছুটা অপূর্ণ, তাই না? তুমি অপূর্ণ নও। নষ্ট তোমাকে প্রতিবন্ধী কথায় দিয়ে পরীক্ষায় ফেলছেন, বুঝলে? অনিমা হাসলো। তখনই কাবেরী ছাদে এসে তার দিকে একটি মুঠোফোন বাড়িয়ে দিলেন। রাজির সাহেব অবাক হয়ে বললেন, কে ফোন দিল? প্রত্যুষ? হ্যাঁ। নাজির আহমেদ ফোনটা হাতে নেওয়ার আগেই কাবেরী সেটা অনিমার হাতে ধরিয়ে দিলেন। অনিমা বেশ শান্ত হয়ে ফোনটা কানে চেপে ধরলো। তারপর উঠে গিয়ে ছাদের এক কোনায় ঠেস দিয়ে দাঁড়ালো। নাজির আহমেদ একটু আশ্চর্য হয়ে বললেন, অনুকে চাইছে? কেন? কথা বলবে তাই? নাজির সাহেব হক চকিয়ে গেলেন। অনুর সাথে কথা বলবে? অনু কথা বলবে কিভাবে? অনু কথা বলে না, অনু শুধু শোনে। কাবেরী ব্যস্ত পায়ে ছাদ থেকে বেরিয়ে গেলেন। নাজির আহমেদ তখনও উদ্রিক্ত চোখে অনিমার দিকে চেয়ে থাকলেন। অনিমা ফোনটা কানে ধরে খুব হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ অন্য পাশ থেকে বলল, অনু, তুই পাহাড়ে যেতে চাস? তোকে একদিন নিয়ে আসবো এখানে। পাহাড় অনেক সুন্দর, দেখবি। অনু ভারী ভারী নিঃশ্বাস ছাড়লো। প্রত্যুষ উচ্ছ্বসিত হয়ে বলল, জায়গাটা ভারী সুন্দর অনু। আমি আর অমিত একটা কটেজ নিয়েছি। বাবার প্রজেক্ট এখান থেকে 5 মিনিটের দূরত্বে।
আমরা সকালে প্রজেক্টের কাজ শেষ করে সন্ধ্যায় কটেজে ফিরি। পাহাড়ি এলাকা, গভীর নিশতি রাত, জোনাকি পোকার ঝিঝি শব্দ, চারপাশে অদৃশ্য মেঘের ছড়াছড়ি, আর সাথে মাথার উপর এক ফালি চাঁদ। বিশ্বাস কর অনু, এর চেয়ে চমৎকার কিছু তুই লোকালয়ে আশাই করতে পারিস না। প্রত্যুষ থামলো। অনেকটা সময় ফোনের অন্য প্রান্ত থেকে অনু কোনো পুরুষালী স্বর শুনতে পেল না। কেবল বুঝলো প্রত্যুষ একটু থেমে থেমে শ্বাস নিচ্ছে। দুই পাশে কি অদ্ভুত নৈশব্দ, কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই, অথচ অনিমা তার প্রত্যুষ কতখানি কথা এগিয়ে নিল। প্রত্যুষ হঠাৎ হেসে বলল, মাহাত, দিবা, প্রজ্ঞা আর জয়ের সাথে কথা কম বললে তোকেও আমি এখানে নিয়ে আসবো, মনে থাকবে তো? অনিমা হেসে ফেলল হুট করে। প্রত্যুষ সেই হাসি দেখেনি, তবুও আচমকা কণ্ঠ নামিয়ে বলল, তোর জন্য গিফট আছে অনু, শুধু তুই না, আম্মু, দিবা, খালাম্মা, মামানি, সবার জন্যই কিছু না কিছু আছে। চারিদিকে কি সুন্দর মৃদু ঠান্ডা বাতাস। অনিমা মুচকি হেসে মাথা নামিয়ে নিল। চারপাশ হঠাৎ মনোরম হয়ে উঠেছে। খুব অল্প বাতাস, বিকেলের দমে যাওয়া সূর্যের আঁচ, অনিমাদের সুন্দর গোছানো ছাদ, আর অন্য পাশে প্রত্যুষের নীরব দীর্ঘশ্বাস। সে মুঠো ফোনটা চেপে রাখলো কানের পাশে, খুব গভীরভাবে। নাজির সাহেবের পা দুটো শক্ত করে ছাদের মেঝের সাথে আটকে গেল। মনে হলো আর একটু সামনে এগিয়ে নেওয়ার কোনো জো নেই। পাটা ভারী হয়ে উঠেছে হঠাৎ। তিনি স্পষ্ট দেখলেন অনিমা কাঁদছে। সেই অশ্রুতে তার চোখ ভাসছে, গাল ভাসছে, সাথে ভাসছে বুক। কান্নার ধমকে তার শরীর কেঁপে উঠছে খুব মৃদু বেগে। নাজির সাহেব কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। বুকে কিছু একটা এসে আকস্মিক বেগে আঘাত করলো। অনিমাকে আজ তিনি বহুদিন পর বাচ্চাদের মতো করে কাঁদতে দেখেছেন। তোর অনুকে ভালো লাগে না? অমিত যেন দ্বিধায় পড়ে গেল। প্রশ্নাত্মক চোখে সে আবারও তাকালো প্রত্যুষের দিকে। প্রত্যুষ হাতে সিগারেট ছোট একটা টান দিয়ে ধোয়া ছেড়ে বলল, লাগবে না কেন? অবশ্যই লাগে। তাহলে আবার কি? অমিত বিরক্ত হয়ে বলল, তাহলে বিয়ে করতে রাজি হসনি কেন? রাতের তখন প্রথম ভাগ চলছে। শৈল চূড়ায় ঠান্ডা বাতাস। প্রত্যুষ সামনে ঘুরে দাঁড়িয়েছে। হাতের জ্বলন্ত সিগারেট থেকে সামান্য ধোঁয়া উঠে আশপাশ কিছুটা ঘোলাটে হয়ে আছে। সে বেশ স্বাভাবিক হয়ে বলল, তোকেও তো আমার ভালো লাগে। অমিত ভরকে গেল। হ্যাঁ তো চল বিয়ে করে নেই। অমিতের মুখ ভোঁতা হয়ে গেল। প্রত্যুষ তাকে দেখেই শব্দ করে হেসে ফেলল। হাতে সিগারেটে আরেকটা টান দিয়ে বলল, কাউকে ভালো লাগলে যে বিয়ে করতে হবে এমন কোনো নিয়ম নেই। ভালো লাগা আর সংসার করার মধ্যে অনেক তফাৎ। অমিত আর কোনো কথা বলল না। প্রত্যুষকে চেনে অনেক বছর যাবৎ। অনিমার প্রতি তার সেই প্রখর টান, যেটার প্রমাণ সে বহুবার পেয়েছে। অথচ প্রত্যুষ বরাবরই এই ব্যাপারে নিলিপ্ত, যেন অনিমার সাথে প্রেম শব্দটির কোনো যোগ সাজকই নেই। প্রত্যুষ একটু গম্ভীর হয়ে বলল, অনু আমার বোন। কত ছোট্ট অবস্থায় তাকে আমি দেখেছি। আমাদের মধ্যে একটা আদর সম্পর্ক। আমার তাকে আদর লাগে। এই মেয়েটা আমার প্রিয়। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু সেটা সহজাত। আলাদা করে কোনো প্রেম নেই। অনুকে আমি আমার জীবনের প্রত্যেক দশায় ওই আদরে মেয়ে হিসেবেই কল্পনা করতে চাই, এর বেশি কিছু না। তোর ধারণা বিয়ে করলে অনু আর তোর আদরের থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু অনু তখন আমার স্ত্রী হবে। অতএব তখন আমাদের ভেতর কেবল আদর স্নেহের সম্পর্কই থাকবে না, তখন বিষয়টা খুব জটিল হবে। আমি আমাদের মধ্যে কোনো জটিলতা চাইছি না অমিত। অমিত অন্যমনস্ক হয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে না এতে তেমন কোনো সমস্যা হবে, কারণ অনু তোর খুব বাধ্য। প্রত্যুষ সামান্য শব্দ করে হাসলো, মাথা নেড়ে বলল, অনু ইদানিং মাহাত, দিবা, প্রজ্ঞা আর স্মৃতিকে বেশি পাত্তা দেয়। এতেও তোর সমস্যা? এটাই তো আমার মূল সমস্যা অমিত। আমি ওই ব্যাপারগুলো নিয়ে পজিটিভ। অনু আমি বাদে অন্য কারোর সাথে বেশি ভাব করলেও আমার সহ্য হয় না। আমার মনে হয় অনুর সবচেয়ে কাছের মানুষটা আমি হব। তার সবচেয়ে কাছের মানুষটা যখন আমি না হয়ে মাহাত কিংবা দিবা হয়ে যায়, তখনই আমার সব কিছু অসহ্য লাগে। আমি অনুকে তাদের সাথে মিশতে দেখলে অস্তিত্বহীনতায় ভুগি। অমিত হেসে বলল, বিষয়টা অদ্ভুত না?
কিছুটা অদ্ভুত। প্রত্যুষ আর কথা বলল না। কটেজের সামনে ঠান্ডা বাতাস হু হু করে ছুটে এসে তার শরীর ছুঁয়ে গেল। প্রত্যুষ চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর উন্মনা হয়ে বলল, অবশ্যই আমি প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগি অমিত। আমি জানি আমার মা আমাকে ভালোবাসে, কিন্তু কোনো এক জায়গায় আমার মনে হয় যে আমি আসলে কেউ না। তখন প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড লাগে। এর মাঝে অনু আমাকে জোন আউট করে দিলে আমার সত্যি প্রচণ্ড ইগনোর ফিল হয় অমিত। অমিত আস্তে করে একটা হাত তার কাঁধে রাখলো। রাত বেড়েছে, চারপাশে একটা কনকনে শীতের আবহ। অমিতের মাঝেই বলল, এমন কিছু না প্রত্যাশ্য, অনু তোকেই সবচেয়ে বেশি পছন্দ করে, মাহাত দিবা ওসব কিছু না। প্রত্যুষ বিমূঢ় হলো, তাকে দেখালো বিষণ্ণ। সে আহত স্বরে বলল, মা আমার সাথে রেগে আছে। আমি বিয়েতে মত দেইনি, কিন্তু আমার দিকটা মা বোঝে না। আমি অনুকে সবসময়ই বোনের চোখে দেখেছি, এর বাইরে আমি অনুকে নিয়ে কিছুই অনুভব করি না। তাহলে অনুকে অন্য বাড়ির বউ হতে দে। এটাই তো সমস্যা অমিত। অনু যে বিয়ের পর নিজের সংসার নিয়ে ব্যস্ত হবে, আমাকে কম পাত্তা দিবে, এটাও তো আমার সহ্য হয় না। অমিত অবিশ্বাস্য চোখে তার দিকে তাকালো। কপালে একটা হাত চেপে হতবম্ব হয়ে বলল, তুই ডাক্তার দেখা প্রত্যুষ, তোর মাথায় সমস্যা। প্রত্যুষ হাসে, হাসতে হাসতেই বলে, তোকে এখন একটা জিনিস দেখাবো, যেটা দেখলে তোর মাথা ঘুরে যাবে। অমিত কপাল কুঁচকে বলল, সেটা কি? প্রত্যুষ আস্তে করে পকেট থেকে মানিব্যাগ বের করলো, তারপর সেটা খুলে অমিতের দিকে মেলে ধরলো। অমিত গোল গোল চোখে সেদিকে দেখে আবিষ্কার করলো প্রত্যুষের ওয়ালেটে অনিমার একটা পাসপোর্ট সাইজ ছবি। তার হতভম্ব দৃষ্টি দেখে প্রত্যুষ হেসে ফেললো, মাথা নেড়ে বলল, এরপরেও আমি বলবো আমি অনুকে একদমই ভালোবাসি না। মাহাতদের নানাবাড়ি গ্রামে, নাম নিশিতপুর। নামটা দারুণ। মাহাত আর দিবার ভাষ্য মতে নামের মতো নিশিতপুর দেখতেও দারুণ। আঁকাবাঁকা মেঠো রাস্তা, ছস্য পানির ফোয়ারা, উঠোন ভর্তি ফুলের গাছ আর প্রশস্ত বিশাল খেলার মাঠ। রোকসানা একদিন বাড়িতে এসে বায়না ধরলেন সবাইকে তার বাড়িতে যেতে হবে। দিবা মাহাত সবার পরীক্ষা শেষ, এই উপলক্ষে সবাই মিলে কয়েকদিন তার বাড়িতে ঘুরে আসবে। নাজির সাহেব অবাক হয়ে বললেন, সেটা কি করে সম্ভব? এখন জানলে কি আর কিছু করা যাবে? কত কাজ পড়ে আছে, এত কাজ গোছাবে কে? রোকসানা গো ধরে বসে থাকলেন। তার শখ হয়েছে তিনি সবাইকে তার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন। কাবেরী সব শুনে বাধা দিয়ে বললেন, শুধু শুধু ঝামেলা করছেন ভাবি, আমরা না হয় পরে কোনো দিন যাব। পরে আর হয় না কাবেরী, হুটহাট কোথাও ঘুরতে গেলে মজা। একবার গিয়ে দেখো, ভালো না লাগলে চলে এসো, মানা করব না আমি। কাবেরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। চাপা স্বরে বললেন, অনু তো সব জায়গায় যেতে চায় না, তাই আর কি ভাবছিলাম। অনুকে নিয়ে তোমার ভাবতে হবে না, তার দায়িত্ব আমি নেব। নাজির সাহেব কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তুমি শুধু শুধু ঝামেলা করছো রোকসানা। আমরা কিন্তু পরেও দিন তারিখ ঠিক করে যেতে পারি। না ভাই, পরে আর আপনারা যান না। নাজির সাহেব পরাজয় মেনে নিলেন। ক্লান্ত নিচু স্বরে বললেন, আচ্ছা দেখো অনুকে নিতে পারো কি না, আমার তাহলে সমস্যা নেই। এই অসময়ে গ্রামেটা আমি যেতে পারবো না আমি। মাহাত সেটা পরেই বিরক্ত হলো। তোর না গ্রাম ভালো লাগে, এখন হঠাৎ নাটক শুরু করছিস কেন? গ্রাম ভালো লাগে শীতে, এখন কি শীতকাল? মাহাত বিরক্ত হলো, কাগজটা হাত থেকে মুচড়ে মাটিতে ফেলে দিয়ে বলল, শোন অনু, অনেক কষ্টে সবাইকে রাজি করেছি, তুই এখন সব কিছুতে জল ঢেলে দিস না প্লিজ। দয়া করে আমার আর দিবার কথা ভেবে হলেও আমাদের নানু বাড়িতে চল, কতদিন যাই না অনু। অনু অন্য একটা কাগজে লিখলো, তোমরা যাও, আমাকে টানছো কেন? মাহাত মুখ বিকৃত করে বলল, তোমাদের কি সাধে টানছি? তোমরা সবাই না গেলে মা আমাদের কাউকে নেবে না, আর এজন্যই তোমাকে বারবার রাবারের মতো টানছি। অনিমা পরপর কয়েকবার পলক ফেললো, তারপর বল পয়েন্ট কলমে পুনরায় লিখলো, প্রত্যুষ ভাই তো আজকে মাত্র বাড়ি ফিরলো, ও যাবে? মাহাতকে এবার গম্ভীর দেখালো। সে ভাবুক হয়ে বলল, উত্তম, তার কথা বলতে পারছি না, সে তো শহরের বাইরে গেছে, তারপর বাড়ি ফিরে কয়েক ঘন্টা টানা ঘুম,
তুমিও মা তাদের বাড়ি যাবে। বরফুকে ছাড়া গ্রামের বাড়ি ট্যুর জমে না। দিবা জোরে জোরে মাথা নাড়ল, সায় দিয়ে বলল, একদম ঠিক। মূল সমস্যা হলো প্রত্যুষ ভাই, সে মনে হয় রাজি না হবে। অনিমা আর কিচ্ছু বলে না। মাহাদ আর দিবার মতো তাকেও এই মুহূর্তে কিছুটা ভাবুক দেখালো। সে গালের নিচে হাত দিয়ে ঘড়ির কাঁটা দেখে দুপুর 2টা। মামনি এখন গিয়েছে মণিমার কাছে, আর এতক্ষণে বোধহয় তাদের ঘুরতে যাওয়ার খবর ওই ছেলের কানেও চলে গেছে। প্রত্যুষ বাড়ি ফিরেছে ঘন্টা 2 আগে। এসেই সে দরজা বন্ধ করে ঘুম দিয়েছে। জাবেদা তাকে 2 বার খেতে ডাকার পরেও সে দরজা খোলেনি। পরে জাবেদা নিজেই ডুপ্লিকেট চাবি দিয়ে তার ঘরে প্রবেশ করলেন। প্রত্যুষ তখনও গভীর ঘুমে। জাবেদা কিছুক্ষণ এক মনে ছেলের দিকে তাকালেন। প্রত্যুষকে নিস্তেজ দেখাচ্ছে, মুখে একটা ক্লান্তির ছাপ। জাবেদা আস্তে করে তার চুলের ভাঁজে আঙুল চালালেন। তাতেই প্রত্যুষ বিরক্তিতে বিড়বিড় করে উঠল, মা প্লিজ, এখন ঘুম ভাঙবে না আমার। জাবেদা রাগ হলেন না, উল্টো হাসলেন কিছুটা। প্রত্যুষের কানের কাছে গিয়ে ধিমি স্বরে বললেন, রুকসানা, বাড়ি এসেছিস একটু আগে? প্রত্যুষ ঘুম ঝরানো গলায় বলল, ভালো, এবার যাও, আমি ঘুমাবো। রুকসানা বলেছে তার গ্রামের বাড়ি যেতে, বেড়ানোর জন্য। তুমি যাও। প্রত্যুষ বালিশটা কানের সাথে চেপে ধরলো। জাবেদা তার বালিশ টেনে ধরে বললেন, চলো না বাবা, অনু, মাহা, দিবা, প্রজ্ঞা সবাই তো যাচ্ছে। সহসা প্রত্যুষের ঘুম উড়ে গেল। সে এক লাফে উঠে বসে হড়বড় করে বলল, কি, অনু যাচ্ছে? হ্যাঁ। প্রত্যুষ চোখ ডলতে ডলতে বলল, তোমরা আমাকে রাঙামাটি ফেলেই এত প্ল্যান করে ফেলেছো? প্ল্যান আজকে সকালেই হয়েছে, আমরা কেউই আগে থেকে জানতাম না। তুমি এখন বলো, তুমি যাবে নাকি? ও বাবা, যাবো না বুঝি? আপন ছেলে না দেখে তুমি আমাকে ফেলেই চলে যাবে? খামোখা কথায় প্যাচ ধরবে না প্রত্যুষ, তুমি তো টায়ার্ড, তাই জিজ্ঞেস করলাম। প্রত্যুষ আলমারি খুলে কাপড় বের করতে করতে বলল, যাবো আমি। আচ্ছা আসো, আমি ব্যাগ গোছাই। জাবেদা ব্যস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রত্যুষ তখনই মুঠো ফোনটা হাতে তুলে কাবেরীর ফোন নাম্বারে কল দিল। কাবেরী সেটা তুলতেই সে তাড়াহুড়া করে বলল, খাম্মা, এক্ষুনি অনুর বাচ্চাকে ফোন দাও, খুবই জরুরি প্রয়োজন। কাবেরী সত্যিই ভয় পেয়ে গেলেন। তিনি অনিমার হাতে ফোন ধরিয়ে পাশে দাঁড়িয়ে থাকলেন। অনিমা কপাল কুঁচকে ফোনটা কানের সাথে চেপে ধরে। প্রত্যুষ অন্য পাশ থেকে গজগজ করে বলল, এই অনু, আমাদের আসতে একটু দেরি হবে। তুই যদি ভুলেও মাহাত অথবা দিবা কারো সঙ্গে গাড়িতে বসেছিস, তাহলে আর জীবনে তোর সাথে কথা বলবো না। খাম্মার সাথে বয়, সমস্যা নাই, তোর বাবার সাথেও বসতে পারিস, কিন্তু ওদের সাথে না, খবরদার। প্রত্যুষ চারপাশ দেখে ঠোঁট গোল করে বলল, তোদের গ্রাম সুন্দরী, কিন্তু অতটাও না যতটা তোরা 2 ভাই বোন। বলতে বলতে মুখে ফেনা তুলেছিস। মাহাত আর চোখে তার দিকে তাকালো। তারা কিছুক্ষণ আগে নানু বাড়ি এসেছে। এসে হাত মুখ ধুয়ে দুপুরের খাবার খেয়ে সবাই বেরিয়েছে। বড়রা অবশ্য বের হয়নি। মাহাত হাঁটতে হাঁটতে বলল, কখন মুখে ফেনা তুললাম? তুমি শুধু আমাদের পোষাও। ওমা, তুলিস নি বুঝি? আমাদের গ্রাম এই, আমাদের গ্রাম সেই। তোদের গ্রামে ডাইনোসর আছে, ডলফিন আছে, কত কিছুই তো বললি। অনিমা ঠোঁট বাঁকা করে হেসে ফেলল। দিবা মুখ ভার করে বলল, মিথ্যা কথা, আমরা এমন কিছুই বলিনি। তোমরা কত সত্যবাদী। প্রজ্ঞা অনিমার হাত ধরে কিছু দূর সামনে এগিয়ে গেল। প্রত্যুষের জলজলে দৃষ্টি অনিমার ওই হাতের দিকে। অনিমা গাড়িতে নাজির সাহেবের সাথে বসেছে। নাজির সাহেব এখন মামানির বাসায় ঘুমোচ্ছে। প্রত্যুষ এগিয়ে এসে বলল, অনু, এদিকে শোন। অনিমা প্রজ্ঞার হাত ছাড়িয়ে তার কাছে গেল। প্রত্যুষ একটা হাত পকেটে গুজে বলল, ডিঙি নৌকায় চড়বি? তুই যে ছবি আঁকিস, অমন ডিঙি নৌকা। অনিমা চোখ বড় বড় করে তার দিকে তাকালো। প্রত্যুষ নিজেও কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। অনুর 2 চোখ কেমন যেন টলটল করছে। প্রত্যুষ সামনে যেতে যেতে বলল, আয়, আজ আমরা ডিঙি নৌকা চড়বো অনু। অনু 2 দিকে মাথা নাড়ে। প্রজ্ঞা এগিয়ে এসে বলল, অনু নৌকায় চড়বে না, তার পানিতে ভয় হয়। প্রত্যুষ চোখ কটমট করে তার দিকে তাকালো। এগিয়ে এসে জেদি গলায় বলল, তো আমি কি অনুকে একা একা ছেড়ে দিচ্ছি নাকি? আমিও সাথে থাকবো। আমি থাকতে তার কিসের ভয়? বাবা, তোমার উপরই তো আমার ভরসা নেই। তোমার নিজেরই কোনো ভরসা নেই,
তুমি অনুর দায়িত্ব নেবে? প্রত্যুষ চোখ মুখ শক্ত করে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। অনিমা দেখলো তার মুখভঙ্গির আকস্মিক পরিবর্তন। সে এগিয়ে এসে উপর নিচ মাথা নাড়ল, ইশারায় প্রত্যুষকে বলল, সে ডিঙি নৌকায় চড়বে। প্রত্যুষের মুখের হাসি চওড়া হলো। সে বিজয়ী হেসে প্রজ্ঞার দিকে তাকালো, গর্ব করে বলল, তোমাদের মধ্যে অনু আমাকে সবচেয়ে বেশি ভরসা করে, সে আমার সাথেই যাবে। অনিমা অবশ্য সত্যি তাকে ভরসা করলো। দুটো ডিঙ্গি নৌকার একটাতে উঠলো প্রত্যুষ, অনিমা আর প্রজ্ঞা, অন্যটাতে দিবা আর মাহাত। শান্ত স্থবির আর ছবির মতো সুন্দর নদীতে আস্তে আস্তে ডিঙ্গি নৌকাটা এগিয়ে গেল। প্রত্যুষ সামান্য ঝুঁকে হাতের মুঠোয় কিছু একটা পানি নিয়ে বলল, এই নদীটা অনেক সুন্দর, পানি ধরবি অনু? অনিমা কিছু বলার আগেই প্রজ্ঞা বাধা দিয়ে বলল, না না, অনু পারবে না, ওসব পড়ে যাবে। প্রত্যুষের মেজাজ গরম হলো। সে চোয়াল শক্ত করে বলল, তোমার এত ভাবতে হবে না, তুমি কথা কম বলো। তুমি সব সময় আমার সাথে এমন আচরণ কেন করো? তো কি করব, তুমি সব সময় উল্টাপাল্টা কথা বলো। তুমি কাজই করো উল্টাপাল্টা। জ্ঞান দিও না তো প্রজ্ঞা, আমার জ্ঞান ভালো লাগে না। প্রজ্ঞা মুখ ভার করে অন্য পাশে ফিরে গেল। মুখ ফেরানোর আগেই অনিমাকে দেখে সাবধান করলো, এই ছেলে কিন্তু পাগল অনু, ওকে ভরসা করবি না। তুমি কথা কম বলো প্রজ্ঞা, বড্ড বকবক করো তুমি। অনিমা ঠোঁট চিপে হাসে। প্রজ্ঞা আর সেদিকে তাকালো না। ওই ছেলেটাকে দেখলেই বিরক্ত লাগে। সে কি নিজেকে ওভার স্মার্ট ভাবে? প্রজ্ঞা তাকে বলতে চায়, তুমি একদমই অমন না, তুমি খুব খ্যাত প্রত্যুষ। আমার তোমাকে অসহ্য লাগে। অথচ প্রত্যুষকে মুখ ঘুরিয়ে কিছুই বলা হয় না। সে চঞ্চল হয়ে ডাকে, অনু, অনু এখানে আয়, আমার পাশে বস। পড়বি না তুই? তুই পড়তে গেলে আমি তোকে খপ করে ধরে ফেলবো।